তাহলে শুরু করা যাক জটিল রাশি। এখন জটিল রাশি শিখতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে কেন জটিল কথাটা এসছে। জটিল রাশি তো শিখবো তারপরে। দেখো, আমরা যদি 4-এর বর্গমূল করি, √4, 4-এর বর্গমূল, এর উত্তর কি হবে? এর উত্তর হবে +2ও হতে পারে আর -2ও হতে পারে, হ্যাঁ কি না? কেন? এই যে আমরা যদি +2 কে +2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? গুণ করলে কত হবে? 4। আবার যদি -2 কে আমরা -2 দিয়ে গুণ করি 4 হবে। কিন্তু যদি আমরা বলি যে -4-এর বর্গমূল কত হবে? করতে পারবো না, কারণ +2 হবে না আর -2 হবে না। সেই জন্য আমাদের এটাকে একটু অন্যভাবে ভাবতে হবে। কিরকম করে ভাববো? দেখো, এই √4 এটাকে লিখতে পারি √1 × 4 ইজিক্যাল টু √1 × √4। তাহলে √4 মানে আমরা +-2 লিখতে পারি, আর এইটাকে আমরা রেখে দেবো এই √1। বোঝা গেল তো যে 4-এর বর্গমূল +2 বা -2, আর √1 মানে এটা -1 থেকে গেল। এটা বারবার এত বড় না লিখে এটাকে লিখবো কি +-2 আয়োটা। আমরা আই দিয়েও লিখবো আয়োটা, এটাকে বলা আছে আই বলবো আমি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আয়োটা, +-2 আয়োটা। তাহলে আমাদের যে √1 এটাকে আমরা ধরবো আয়োটা বা আই। তাহলে আমরা যে কোনো সংখ্যার যখন আমরা বর্গমূল করতে জানবো, যদি মাইনাস যদি থাকে, মাইনাস ঋণাত্মক সংখ্যা যদি বর্গমূল করা হয় তো এটা আয় আসবে। যেমন মনে করো যদি বলা হয় যে √8, তাহলে এটাকে লিখতে পারি যে √8 × √1, তার মানে এটা তো 2√2, এটা আই। তাহলে এই √8 এর বর্গমূল হলো 2√2 আই। ঠিক আছে? তাহলে আমরা কোন ঋণাত্মক সংখ্যার বর্গমূল করতে পারছি না, সেই জন্য আমরা ওটাকে কি করছি না √1 লিখে ওটাকে তার পরিবর্তনকে আয়োটা আমরা লিখছি। আচ্ছা, এবারে আমরা জটিল রাশির সংজ্ঞাতে যাব। তোমরা জানো যে আমাদের বাস্তব সংখ্যা সেটকে আমরা বড় হাতের আর দিয়ে লিখি। তাহলে জটিল সংখ্যা বলতে যে a + ib এই আকারে লেখা হবে। আবার কেউ a - ib এরকম হতে পারে। আমরা এইটা বাদ দিয়ে আলোচনা করছি যে কোনো সংখ্যা a + ib যেখানে i মানে কত? √1, আবার a belongs to r, এটা যে belongs to চিহ্ন মানে a হচ্ছে রিয়েল নাম্বার সেটার অন্তর্গত, এবং b belongs to r। তো এইভাবে যে কোনো আমরা জটিল সংখ্যাকে বলতে পারি। তার মানে কি দাঁড়ালো? জটিল সংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি জটিল সংখ্যা বলছি, কিন্তু এটা মান কোনো ব্যাপার, মান আছে, সেই মানটা আমরা আলোচনা করবো। কিন্তু যদি বলা হয় যে একটা সংখ্যা দিচ্ছি 2 + 3i, আর একটা বলছি মনে করো যে 4 + 6i, এর মধ্যে কে ছোট কে বড়? না, এরকম কোনো ছোট বড় করা যাবে না, কারণ এটা তো সংখ্যাই নয়, কিন্তু জটিল, এটা কাল্পনিক, মানে কল্পনা করে দেওয়া হয়েছে এইটা। সেই জন্য আমাদের এই যে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিকে a + ib আকারে লিখছি, এটা আমরা জটিল তলে কি করে প্রকাশ করব সেটা আমরা দেখি। তারপরেই আমি বুঝতে পারবো যে কোনটা ছোট বা কোনটা বড়, সেটা আমরা বলতে পারবো কি না। আমরা বোর্ডে একটা দেখতে পাচ্ছি যে জটিল তল এঁকেছি। আরে জটিল তল মানে xy তল। এবারে মনে করো কোন একটা বিন্দুর স্থানাঙ্ক আমি সাপোজ উদাহরণ বলছি 2,3, তার মানে ভুজ 3, কোটি 3। তার মানে আমরা যদি লম্বটা নিয়ে এখান থেকে এই ডিস্টেন্সটা 2, এই ডিস্টেন্সটা 3, তাহলে এই যে বিন্দুটা এটা একটা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে 2 + 3i। এবার আরেকটা যদি বিন্দু বলি যে মনে করো যে 4, 6, এইটা বিন্দু 4, এটা 4, 6, তাহলে এটা কত হবে? 4 + 6i। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার মানে একটা জটিল তলে বিন্দু বোঝাচ্ছে, তেমনি 6 + 4 একটা বিন্দু বোঝাচ্ছে। তাহলে এবারে আমি তোমাদেরকে বলি এটা a বিন্দু b বিন্দু। এবার তোমাদের বলি a বিন্দু বড় না b বিন্দু বড়? বলো, ওরকম কোনো বলা যাচ্ছে না, বিন্দু ছোট বড় হয় না। সেই জন্য
জটিল সংখ্যা কে বড় এবং কে ছোট এই কথা বলা আমাদের অবান্তর ব্যাপার। সুতরাং তোমরা বুঝতে পারলে যে আমরা কোন কমপ্লেক্স নাম্বারকে আমরা জটিল তলে কিভাবে আমরা বোঝাতে পারি। এবারে দেখো এইখানে যদি আমরা এরকম হয়ে যায় যে এইটা 2 + 3i না বলে এটাকে বলছি আমরা, মনে করো সাপোজ এটাকে বলি a + ib, এটা কমপ্লেক্স নাম্বার, একটা বিন্দু। এখন দেখো যদি b এর মানটা 0, আমরা বলেছি a belongs to r আর b belongs to r, এগুলো তো রিয়েল নাম্বার। তাহলে এবার যদি b এর মানটা 0 যদি বলি তাহলে কত হবে a + i * 0, তাহলে বিন্দু স্থানাঙ্ক a0, তখন বিন্দু এখানে হবে না, তো বিন্দু কোথায় যাবে এইখানে, সাপোজ এটা a, তাহলে এই বিন্দু a0। তার মানে যদি কোনো বিন্দুর কোটি 0 হয় তাহলে বিন্দুটা x অক্ষের উপরে অবস্থিত, তাহলে এর মানে 2 + i * 0, 6 + i * 0, -5 + i * 0, তাহলে এই দিকে হবে। তার মানে x অক্ষের উপরে যে কোনো বিন্দুর আমরা জানি কোটি 0, তার মানে এই কাল্পনিক অংশটা 0 হয়ে যাচ্ছে, ওই জন্য এই সবগুলোই বাস্তব সংখ্যা, ওই জন্য এই যে x অক্ষ এটাকে কি বলা হচ্ছে, বাস্তব অক্ষ। কারণ এই x অক্ষের উপরে অসংখ্য বিন্দু আছে এবং প্রতিটি বিন্দুরই কাল্পনিক পার্টটা 0 হচ্ছে, ওই জন্য বাস্তব অক্ষ বলা হচ্ছে। তোমরা ক্লাস 7 এ যখন সংখ্যা রেখা করেছো তখন থেকে বইয়ে সব সময় এরকম করে সংখ্যা রেখা টানা আছে, কোন বইয়ের জায়গা কমানোর জন্য এরকম করে কিন্তু সংখ্যা রেখা টানা নাই। কেন না, ওই x অক্ষকে বোঝানোর জন্য x অক্ষ হচ্ছে বাস্তব অক্ষ। তার মানে এই বাস্তব অক্ষের উপরে প্রতিটি বিন্দুর কোটি 0 মানে কাল্পনিক পার্ট 0। তা এই ধরনের কমপ্লেক্স নাম্বারকে বলা হবে কি কমপ্লেক্স নাম্বার, না বাস্তব সংখ্যা। তার মানে বলতে পারি সমস্ত বাস্তব সংখ্যাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলতে পারি, আর x অক্ষকে বাস্তব অক্ষ। এর উল্টোটা কি হবে দেখো, আবার দেখো যদি আমরা যে a যদি 0 হয়ে যায়, যেমন 2 0 + 3i, তাহলে বিন্দু স্থানাঙ্ক 0 3, 0 এখানে 3 গেল, 0 3। কেউ যদি বলে যে 0 - 7, 0 + 7 * i, তার মানে এখানটাই, তার মানে দেখো এই y অক্ষের উপরে অবস্থিত। তার মানে যে কোনো কমপ্লেক্স নাম্বার, যে কোনো বিন্দু যদি y অক্ষের উপরে অবস্থিত হয় সেটা হবে কি, শুদ্ধ কাল্পনিক, মানে বাস্তব পার্ট নাই। ওই জন্য y অক্ষকে কি বলা হচ্ছে, না কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ। আরেকবার, তাহলে যে কোনো জটিল রাশির যদি বাস্তব অংশ 0 হয়ে যায় তাহলে সেই যে জটিল রাশি অর্থাৎ সেই যে বিন্দুটা y অক্ষের উপরে অবস্থিত হবে, সেই জন্য y অক্ষকে বলা হচ্ছে কাল্পনিক অক্ষ। এবং কাল্পনিক অক্ষের উপরে যে বাস্তব যে কমপ্লেক্স নাম্বারগুলি অবস্থিত সেইগুলি হচ্ছে শুদ্ধ কাল্পনিক, x অক্ষের উপরে যেগুলো অবস্থিত সেগুলো হচ্ছে শুদ্ধ বাস্তব। এবারে আমরা শিখব যে অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তার আগে দেখো আমরা ওই কমপ্লেক্স নাম্বারকে আমরা z দিয়ে লিখি, z = a + ib, যেখানে a belongs to r আর b belongs to r। এবারে দেখো কেন আর না হলে আবার যদি এর মধ্যে i থাকে i বাদ চলে যাবে, সেই জন্য আমরা a belongs to r, b belongs to r। তাহলে z একটা কমপ্লেক্স নাম্বার যার a + ib। এবারে অনুবন্ধী কমপ্লেক্স কে আমরা বলবো z বার দিয়ে বলবো, কি রকম না a - ib। কি করে হলো না, বলছি যে একটা কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট, তো এটা রিয়েল পার্ট আর এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট, ইমাজিনারি পার্ট, im ইমাজিনারি পার্ট, রিয়েল আর ইমাজিনারি। এবারে বলেছে দুটো জটিল রাশি পরস্পর অনুবন্ধী হবে, কখন না রিয়েল পার্ট দুটো একই হবে। এটাকে আমরা সংক্ষেপে লিখি রিয়েল z আর = রিয়েল z বার, z বার দিয়ে লিখছি। তার মানে এর বাস্তব পার্ট দুটো একই, কিন্তু ইমাজিনারি z = - ইমাজিনারি z বার। তার মানে দুটো
দুটো জটিল রাশিকে আমরা তখনই অনুবন্ধী বলবো যদি দুটো বাস্তব অংশ মান একই হয়, কাল্পনিক অংশের মান একই কিন্তু চিহ্ন আলাদা। তাহলে 2 প্লাস 3i এর অনুবন্ধী জটিল রাশি কত না 2 মাইনাস 3i। আবার যদি বলি -2 মাইনাস 4i এর এটাকে যদি জেড বলি তাহলে এটা জেড বার। এটাকে যদি আবার জেড বলি আমরা তাহলে জেড বার কত হবে না জেড বার ইজিক্যাল টু -2 প্লাস 4i। বা এইটাকে যদি আমরা জেড বলি প্লাস দিয়ে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। সুতরাং অনুবন্ধী জটিল রাশি ওই আমাদের যা আমরা করণীতে করেছি নিচু ক্লাসে যে দুটো করণীকে অনুবন্ধী করণী বলবো যদি করণী পাঠটা বিপরীত চিহ্ন যুক্ত হয় এবং সমান হয় আর মূলত পাঠটা একই হয়, ঠিক একই রকম যে এই a প্লাস আইবি আমাদের অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার হচ্ছে a মাইনাস আইবি। আশা করি এটা বুঝতে পেরেছো যে অনুবন্ধী জটিল রাশি বলতে কি বোঝাচ্ছে। এবারে আমরা শিখতে চলেছি যে মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার। আমাদের অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বলতে কি বোঝায় দেখো, আমরা যে কমপ্লেক্স তলে যে কোনো জটিল রাশিকে আমরা লিখতে পারি এইভাবে যে একটা a আর a প্লাস আইবি এটা একটা জটিল রাশি। তার মানে এখান থেকে লম্ব টানলে এটা a এটা b এটা o এটা x এটা x আর x ড্যাশ এটা y এটা y ড্যাশ। এইবারে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার এটা জেড যদি বলি তা চিহ্নটা কিরকম লিখবো কিভাবে, তাই মড চিহ্ন দিয়ে মড জেড। কি বলছে না এই মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্বটাই হচ্ছে ওই জটিল রাশির মডিউলাস, ডিসটেন্স ফ্রম অরিজিন টু দ্যাট পয়েন্ট। তার মানে এই যে ডিসটেন্সটা কোন ডিসটেন্সটা যেটা আমি কালো কালিতে করতে যাচ্ছি এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটাই হচ্ছে এর মডিউলাস। এইটা হচ্ছে মডিউলাস। কার মডিউলাস না ওই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। এর মান কত না দেখতেই পাচ্ছ সর্বগুণ ত্রিভুজ, তাহলে মড জেড ইকুয়াল টু √a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা এ নির্দিষ্ট মানের জন্য যদি আমি জেড বার বলি তাহলে জেড বার কত না জেড বার তো আমরা লিখতে পারি যে অনুবন্ধী জটিল রাশি বলেছি a মাইনাস আইবি। তার মানে a মাইনাস আইবি দেখো ঠিক এই দিকে এই বিন্দু স্থানাঙ্ক এটা হচ্ছে a মাইনাস আইবি এটা হচ্ছে জেড বার। তাহলে এই লেন্থটাই হচ্ছে তার মডিউলাস। কত হবে না মড অফ জেড বার ইজ ইকুয়াল টু কত হচ্ছে না √a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখানে অনেকে ভুল করে স্যার তাহলে মড জেড কত হবে না মড জেড ইজ ইকুয়াল টু √a স্কয়ার। একটা অঙ্ক দিয়ে বলি যে জেড ইজ ইকুয়াল লেখা আছে 2 প্লাস 3i। তাহলে মড জেড কত না √2a স্কয়ার প্লাস 3i এর হোল স্কয়ার সমান √4 মাইনাস 9 ইত্যাদি ইত্যাদি। না তা হবে না, কারণ এই লেন্থটা বোঝাচ্ছে মানে আইটা বাদ দিয়ে করতে হবে। মড জেড মানে √2a স্কয়ার প্লাস 3a স্কয়ার 9 4 13 √13। সুতরাং আইটা স্কয়ার হবে তার লেন্থটা বোঝাচ্ছে। তাহলে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার ইজ দ্য ডিসটেন্স ফ্রম অরিজিন টু দ্যাট পয়েন্ট। এই হলো আমাদের মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। আশা করি আমরা মডিউলাসটা বুঝেছি। আমরা আরো একটু পরে ডিটেলসে আলোচনা করব মডিউলাস সম্বন্ধে। এরপরে আমরা আসছি কি না অ্যামপ্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার অর আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। এর সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা বলছে যে ওই একই রকম আগে তুমি x অক্ষ y অক্ষ আঁকো কমপ্লেক্স নাম্বারের এই ব্যাপারটা। এটা আমি আর ছবিগুলো আঁকছি না। এইটা একটা বিন্দু z, এটা হচ্ছে z ইজ ইকুয়াল টু a প্লাস ib। তার মানে লম্ব টানলে এটা a এটা b। আর আমরা এর মডিউলাস তো আমরা পেয়েছি, যদি আমরা টানি মডিউলাস এইটা হচ্ছে মডিউলাস। এবারে বলছে অ্যামপ্লিটিউড অফ এ বা আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার বলছে অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেল। অর্থাৎ মূলবিন্দু থেকে এই কমপ্লেক্স নাম্বার পর্যন্ত যদি সরলরেখা টানা যায় অর্থাৎ যেটা লেন্থ কিনা আমাদের মডিউলাস হচ্ছে সেটা এক্স অক্ষের সঙ্গে এখানে এক্স অক্ষ না বলে বাস্তব অক্ষের সঙ্গে যে কোণ করেছে সেটা হয়ে যাবে আমাদের কি না অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। তার মানে দেখো এইখানে
যদি আমরা এরকম করে লিখি z ইজ ইকুয়াল টু a প্লাস ib, তাহলে অ্যামপ্লিটিউড অফ z সমান থিটা, তাহলে আমরা এখান থেকে tan থিটা কত হবে বলো তো? tan থিটা কত হবে? b বাই a, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স b বাই a। এটা সিম্পলি ক্যালকুলেশন, কিন্তু এটাকে আমরা ডিটেইলসে আমরা যাবো এক্ষুনি, যে এটা যেমন মডুলাসের কোনো অসুবিধা ছিল না, শুধু রুট ওভার অফ স্কয়ার প্লাস বি স্কয়ার করলেই হতো, কিন্তু আমাদের এই অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে একটু ব্যাপার আছে, ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স b বাই a। যাদের ইনভার্স হয়নি তারা কাজ করতে পারো, যদি লিখবে যদি অ্যামপ্লিটিউড অফ z থিটা হয় সমান থিটা হয়, তবে tan থিটা ইজ ইকুয়াল টু b বাই a। এখানে আমরা ছোট একটা অঙ্ক করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কি বলতে চেয়েছি। বললো একটা অঙ্ক বললো যে ফাইন্ড, নির্ণয় করো কি অ্যামপ্লিটিউড অফ, ভালো করে অ্যামপ্লিটিউড অফ যে -1 -1। তার মানে দেখো, তাহলে জেড হচ্ছে এখানে -1 -i, তাহলে জেড যদি -1 -i হয়, তাহলে এখানে a এর মানটা কত? -1, আর b এর মানটাও তো -1। এটাকে লিখতে পারি তো যে -1 প্লাস -1 ইনটু i, তাহলে a এর মানটাও -1, b এর মানটাও -1। তাহলে ধরি যে অ্যামপ্লিটিউড অফ z ইজ ইকুয়াল টু থিটা, তাহলে tan থিটা সমান কত হবে? b বাই a, -1 বাই -1 সমান 1 সমান tan 45 ডিগ্রি। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 45 ডিগ্রি। কিন্তু বাস্তবে কি তাই হবে? দেখো দেখি আমাদের ঠিক হলো না ভুল হলো? এটা ভুল হয়ে গেল। আমি লাল কালিতে কেটে দিই তোমাদের বোঝার জন্য, এটা ভুল হয়ে গেছে, এটা পুরোটা ভুল। কেন? দেখো এইগুলো ভালো করে জানতে হবে কেন ভুল হলো। দেখো এখানে -1 -1, তাহলে বিন্দু স্থানাঙ্ক কত? -1 -1, তার মানে এই দিক দিয়ে -1 আসবে, এখানে -1, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -1 -1। তাহলে এই তো অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, তাহলে দেখো এই অ্যামপ্লিটিউডে কোন অ্যাঙ্গেলটা হবে? এক্স অক্ষের সঙ্গে এই অ্যাঙ্গেলটাও বলতে পারো বা এই অ্যাঙ্গেলটাও বলতে পারো, কিন্তু না, এই অ্যাঙ্গেলটা নয়, কারণ আমাদের অ্যামপ্লিটিউডের সংখ্যাটা এখনো কমপ্লিট করা হয়নি। বলেছে কি অ্যামপ্লিটিউডের প্রিন্সিপাল ভ্যালু বলছি থিটা, থিটার মানটা হচ্ছে যে যদি থিটা হয়, থিটার প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে -π লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই, অর্থাৎ -π থেকে π এর মধ্যে হবে। ক্লিয়ার? তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে তার অ্যামপ্লিটিউড। এর থেকে সঙ্গে কোণ। এখন দেখো সেই জন্য অ্যামপ্লিটিউড বার করা যায় অ্যাকচুয়ালি আমাদের রাফ সংজ্ঞা অনুযায়ী যে থিটা ইজ ইকুয়াল টু b বাই a, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যামপ্লিটিউড নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে, সেগুলো আমি একে একে লিখছি। দেখো অবশ্যই মনে রাখবে যে এখানে থিটার মানটা -π লেস দ্যান থিটা লেস দ্যান π এর মধ্যে। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে মড অফ z এর মানটা কিন্তু 0 এর চেয়ে বড় বা সমান আর লেস দ্যান ইনফিনিটি, কারণ মডুলাস অর্থাৎ দূরত্ব ওটা কিন্তু আমরা নেগেটিভ ধরবো না, এটা বলতে ভুলে গেলাম আগে। আর এইখানে রেঞ্জটা, অ্যামপ্লিটিউডের রেঞ্জটা হবে -π লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু π। বাইরে যদি ক্লোজ থিটা বিলংস টু এরকম করে লিখতে পারে, এইটা ওপেন ইন্টারভ্যাল -π কমা দিয়ে ক্লোজ ইন্টারভ্যাল π, এইটা চিহ্নটার মানে হচ্ছে এইটা। এবারে দেখো আমরা অ্যামপ্লিটিউডটা বার করবো কি করে আলোচনা করি, তারপরে একটা ক্লাস দেখিয়ে দেবো। সবার আগে দেখো অ্যামপ্লিটিউডটা কি রকম হচ্ছে। যদি বিন্দুটা x অক্ষের উপরে অবস্থিত হয়, যেমন মনে করো 2 প্লাস i ইনটু 0, তাহলে x অক্ষের সঙ্গে এই সংখ্যাটা কত কোণ করেছে? 0। তাহলে x অক্ষের উপরে করলে থিটা ইজ ইকুয়াল টু 0, ধনাত্মক দিকের সঙ্গে। ঋণাত্মক দিকে করলে কত হবে? যদি -2 প্লাস i ইনটু 0 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা কত হচ্ছে আমার π। y অক্ষের পজিটিভ দিকে, যেমন সাপোজ মনে করো 0 প্লাস 3i, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? π/2। সবই তো এর থেকে মাপা হবে, π/2। এখন তুমি বললে যে এইটা কেন পাই হলো, যে বলেছি আমি
পায়ের সমান মাইনাস পাই হবে না, কিন্তু মাইনাস পাইটা হবে না, এদিক দিয়ে তো মাইনাস পাই ঘড়ি গেল বিপরীত দিকে, তোমরা জানো নিশ্চয়। তাই আমাদের এটা পাই হলো, এটা পাই বাই 2 হলো যদি আমাদের ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হয়। আর ঋণাত্মক দিকে হলে কত হবে না, এটা এইদিকে, তাহলে মাইনাস পাই বাই 2 হচ্ছে। এইগুলো আমাদের যদি বিন্দুগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ উপরে অবস্থিত হয় তাহলে এই রকম হবে। আমি লিখে দিচ্ছি, একটু পরে লিখে দিচ্ছি সব করে। এবারে দেখো এটা মুছে দিয়ে যদি পজিটিভ প্রথম ধনাত্মক পাদে হয়, দেখো ধনাত্মক পাদে যদি হয় তাহলে কি হবে না, আমরা ওই এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিই, এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ, যদি এইখানে হয় তাহলে কি হচ্ছে দেখো, তাহলে হবে কি না, ওই একটা বিন্দু জেড এ প্লাস আই বি, তার মানে এ অ্যাঙ্গেলটা থিটা, এইটা এ এটা বি, এটা আমরা বলি যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা দিয়েই লিখি, আচ্ছা থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ, ঠিক না? আচ্ছা আমরা যদি মড বি বাই মড এ করি অসুবিধা কিছু নাই, কারণ এগুলোর মান তো পজিটিভ। এইবারে দেখো বিন্দুটা যদি এই দ্বিতীয় পাদে হয়, এই যে জেড ইজ ইকুয়াল টু এ, তার মানে এ প্লাস আইবি, তো এটাকে এক কাজ করি, এ প্লাস আইবি না করে এ প্লাস আইবি থাক, তাহলে এ অ্যাঙ্গেলটা চাইছে তো আমার এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। কি করে করব না, আমরা করব কি না, এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু এই পুরো অ্যাঙ্গেলটা কত, এই পুরো অ্যাঙ্গেলটা কত, দেখো এইটা তাহলে নিশ্চয়ই আমাদের বি, এইটা হচ্ছে মাইনাস এ, যদি এর মানে ধনাত্মক মান নিই তাহলে এ অ্যাঙ্গেলটা কত হচ্ছে না ট্যান ইনভার্স মড অফ মাইনাস এ মড অফ বি বাই মড অফ মাইনাস এ। দেখো তো মড অফ বি কেন লিখলাম না, পজিটিভ মানটা নিলাম তো, চিহ্ন বাদ দাও, একশো কয়েক আছে বলে, তাহলে মড কেন করলাম না, এটা আমরা পজিটিভ নেব, এই অ্যাঙ্গেলটা পাই গেলাম, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা কত না পাই থেকে বিয়োগ করে দেবো, ওই জন্য দ্বিতীয় পাদে হলে আমাদের হবে কত না থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স মড বি বাই মড এ। এখন এইখানে আমরা মড দিয়েছিলাম, মানটার কোনো অসুবিধা ছিল না, এইখানে মডটা দিলাম কেন না চিহ্নগুলো প্লাস করে দেওয়ার জন্য, এই অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য। এবারে দেখো যদি আমাদের তৃতীয় পাদে অবস্থিত হয়, এর কথা অনুযায়ী এই অ্যাঙ্গেলটা হবে আমাদের অ্যামপ্লিটিউড, ওই একইভাবে এইটা এ প্লাস আইবি, তার মানে ওই লেন্থটা এইটা এ এটা বি, এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। একইভাবে আমরা করব থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই, এদিক দিয়ে মাইনাস পাই এলো, প্লাস ট্যান ইনভার্স মড অফ বি বাই মড অফ এ। তাহলে ওই ভুলটা হচ্ছিল না যে অঙ্কটা করলাম আমি, যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানে কেটে গেল। এবারে দেখো যদি এই রকম জায়গায় অবস্থিত হয় তাহলে এই স্থানাঙ্ক এ প্লাস আইবি যদি হয়, জেড ইজ ইকুয়াল টু বিদের কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি আকারে হয়, এই এর মান পজিটিভ নেগেটিভ তো আছেই, সেসবগুলো এর মধ্যে আছে, আমরা মড দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে হবে কত না থিটা ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা মাইনাস হবে মাইনাস ট্যান ইনভার্স মড বি বাই মড এ। তাহলে আমাদের 8টা কেস হলো, সেই 8টা কেস আমি লিখে নিচ্ছি যে যদি কমপ্লেক্স নাম্বারটি কোন পাদে বা কোন অক্ষে অবস্থিত হয় তার উপরে নির্ভর করে আমাদের যে তার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বার করতে হবে, সেই ছকটা আমি কমপ্লিট লিখে দিচ্ছি। দেখো আমরা যা পড়ালাম সেটাকে আমি সামারি করে দিয়েছি। দেখো জেড যদি পজিটিভ এক্স অক্ষে অবস্থিত হয় তাহলে অ্যামপ্লিটিউড জেড ইজ ইকুয়াল টু 0, এবং সেখানে তোমরা একটু ছবি এঁকে নিতে পারো এরকম করে বোঝার জন্য, মনে রাখার জন্য, জাস্ট এই এক্স অক্ষ এঁকে এইরকম জায়গায় অবস্থিত। তারপরে দেখো জেড যদি নেগেটিভ এক্স অক্ষ অবস্থিত হয় সেক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড জেড হবে পাই, বিন্দুটা এইখানে অবস্থিত মনে রাখার জন্য। তারপরে দেখো জেড যদি পজিটিভ ওয়াই অক্ষে অবস্থিত হয় সেক্ষেত্রে ছবিটা এঁকে দিলে যে এই জায়গায় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের পাই বাই 2, বা এটা এইটা এরকম করে পাই করে দিলে, বা এইটা পাই বাই 2 করে দিলে। এবারে দেখো যদি
ওয়াই অক্ষে ঋণাত্মক দিকে হয়, সেক্ষেত্রে আমাদের জেড ইজ ইকুয়াল টু এই অ্যাম্পলিটিউড অফ জেড ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই বি এরকম জায়গায় হবে। এবারে দেখো যদি প্রথম পদে অবস্থিত হয় এরকম করে ছবি এঁকে দিলে তাহলে এইরকম প্রথম পদে এই অ্যাঙ্গেলটা থিটা। এবার যদি আমাদের দ্বিতীয় পদে অবস্থিত হয় সেক্ষেত্রে আমাদের জেড ইজ ইকুয়াল টু হবে এটা জেড, তাহলে এই অ্যাঙ্গেলটা জেড বোঝার জন্য। তৃতীয় পদে অবস্থিত হয় সেক্ষেত্রে ছবিটা হবে এরকম এরকম এই অ্যাঙ্গেলটা। আর যদি চতুর্থ পদে অবস্থিত হয় সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা হবে এইরকম। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে প্রথম পদে অবস্থিত হলে ট্যান ইনভার্স মড বি বাই মড এ, দ্বিতীয় পদে অবস্থিত হলে পাই মাইনাস ট্যান ইনভার্স মড বি বাই মড এ, তৃতীয় পদে অবস্থিত হলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মড বি বাই মড এ, এবং চতুর্থ পদে অবস্থিত হলে মাইনাস ট্যান ইনভার্স বি বাই মড বি বাই মড এ। এখন দেখো এটা মনে রাখার জন্য আমরা করেছি কি মড বি বাই মড এ, কারণ চিহ্ন যাই থাকুক না কেন আমি ওই চিহ্নগুলোকে এর মধ্যে সব নিয়ে নিয়েছি। আর তোমরা যদি এমনি শুধু এই সূত্রটা মনে রাখো যে অ্যাম্পলিটিউড জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে কিন্তু অঙ্ক করতে অনেক অসুবিধা হয়ে যাবে। আর মনে রাখতে হবে যে অ্যাম্পলিটিউডের প্রিন্সিপাল ভ্যালু সব সময় মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে, কিন্তু মাইনাস পাইটা এক্সক্লুডেড, মাইনাস পাইটা থাকবে না। এই গেল আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউড কি করে বার করব এবং তার মডুলাস কি করে বার করব। তোমরা সবাই তো ত্রিকোণমিতিও শিখেছো এবং স্থানাঙ্ক জ্যামিতিও জানো। তা আমাদের যে লম্ব স্থানাঙ্ক যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে করলাম, এবারে আমরা যদি পোলার কোঅর্ডিনেটে যদি আমরা প্রকাশ করি, তোমরা জানো যে পোলার কোঅর্ডিনেট মানে একটু বলি আমি যারা জানো না তাদের জন্য একটু বলে যে আমাদের লম্ব স্থানাঙ্ক কি হয় না এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে, তারা পরস্পর লম্ব। আর পোলার কোঅর্ডিনেটে কি থাকে না পোলার কোঅর্ডিনেটে একটা পোল থাকে একটা ইনিশিয়াল লাইন থাকে, একটা পোল থাকে একটা ইনিশিয়াল লাইন থাকে। এটা হচ্ছে পোল একটা ইনিশিয়াল লাইন, আর কিছু না। এবারে বলছি যেমন এইখানে একটা কোনো বিন্দু পি কি করে বুঝবো না, এই যে এই ওয়াই অক্ষ থেকে দূরত্বকে বলবো ভুজ আর এক্স অক্ষ থেকে দূরত্ব বলবো কোটি। এখানে তা নয়, এখানে একটা বিন্দু পি, তার স্থানাঙ্ক বলবো আর আর থিটা। থিটাটা কি না ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, আর ওই মূল বিন্দুকে ওই দূরত্বটা বলা হচ্ছে তার। ঠিক আছে, এই আর আর থিটা দিয়ে আমরা প্রকাশ করবো। এবারে দেখো যদি লম্ব স্থানাঙ্কে অক্ষে অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষের, এটা তো মূল বিন্দুকে পোল ধরি, আর এক্স অক্ষের ধনাত্মক অক্ষকে আমরা যদি ইনিশিয়াল লাইন ধরি, এইটা রেস্ট্রিকশন দিতে হবে, তবে পোলার কোঅর্ডিনেটের সঙ্গে আমরা কার্টেসীয় কোঅর্ডিনেটের বা লম্ব স্থানাঙ্কের সম্পর্ক পাবো। কি হবে না এই একটা বিন্দু পি, তাহলে এই যদি এক্স এটা ওয়াই হয় তাহলে এই বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, আর পোলার কোঅর্ডিনেটে যদি আর থিটা বলি তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা এইটা, তাহলে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি হয়ে যাবে দেখো না এক্স বাই আর ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। তাহলে x ইজ ইকুয়াল টু r cos থিটা আর y বাই r ইজ ইকুয়াল টু sin থিটা, তার মানে y ইজ ইকুয়াল টু r sin থিটা। তার মানে আমাদের x ইজ ইকুয়াল টু r cos থিটা আর y ইজ ইকুয়াল টু r sin থিটা হলো কার্টেসীয় স্থানাঙ্কের সঙ্গে পোলার স্থানাঙ্কের সম্পর্ক, কার্টেসীয় কোঅর্ডিনেটের সঙ্গে পোলার কোঅর্ডিনেটের সম্পর্ক। কখন না যদি পোলার স্থানাঙ্কের পোল স্থানাঙ্ক অক্ষের মূলবিন্দু হয় এবং পোলার স্থানাঙ্কের প্রাথমিক রেখা ইনিশিয়াল লাইন যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে হয়, তখনই আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করবে x ইজ ইকুয়াল টু r cos থিটা আর y ইজ ইকুয়াল টু r sin থিটা। এবারে আমরা যেটা চেয়েছিলাম যে কমপ্লেক্স নাম্বারকে পোলার কোঅর্ডিনেটে প্রকাশ করব, কেন করব না আমরা ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যায় বলে সেই জন্যই আমরা করব। দেখো আমরা যে z ইজ ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, z ইজ ইকুয়াল টু লিখেছিলাম যে a প্লাস ib, কেউ লিখতে পারে x প্লাস iy, এখানে লিখবে যে a বিলংস টু r, b বিলংস টু r মানে রিয়েল নাম্বার, এখানে x বিলংস টু r এবং b বিলংস টু r। এবারে দেখো আমরা যদি আগে কার্টেসীয় থেকে পোলারে নিয়ে যাই, তার মানে ইজ ইকুয়াল টু কত হবে, x এর মানটা কত একটু আগে বার করলাম, x ইকুয়াল টু r cos থিটা একটু আগে বার করলাম না, দেখে নাও একটু পিছিয়ে গিয়ে, প্লাস i ইনটু i মানে আয়োটা কিন্তু √1 - 1 i ইনটু r sin থিটা।
তার মানে আর যদি কমন নিয়ে নিই cos থিটা প্লাস i sin থিটা। খেয়াল করো, তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকেই আমরা আর cos থিটা এবং i sin থিটা আকারে আমরা লিখতে পারি, তাই তো? আমরা x এর পরিবর্তে আর cos থিটা বসালাম, y এর পরিবর্তে আর sin থিটা বসালাম। আচ্ছা, এবারে আবার যদি আমরা সেই ছবিতে যাই, ছবিতে কি বলছে দেখো, ওই একই ভাবে এই y অক্ষ x অক্ষ এটা z, এই z ইকুয়াল টু a প্লাস i আর তাহলে এইটা বলেছি আর এইটা বলেছি থিটা। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী এটা কি মড z মানে কত, এই লেন্থটা তো, তাহলে আর অ্যামপ্লিটিউড z কত, অ্যামপ্লিটিউড z কত, অ্যামপ্লিটিউড z থিটা। তার মানে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে লিখলাম যে z ইজ ইকুয়াল টু, এই যে z ইজ ইকুয়াল টু কত, z ইজ ইকুয়াল টু মড অফ z, মানে এই যে 8 থেকে মড z, এই যে 8টা মড z একটু আগে করলাম, এই লেন্থ z, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম যে cos অফ অ্যামপ্লিটিউড অফ z, এই যে অ্যামপ্লিটিউড জটা থিটা তো, প্লাস i sin অ্যামপ্লিটিউড অফ z। লক্ষ্য করো, প্রথমে কিন্তু cos, তারপরে sin, sin এর সঙ্গে কিন্তু আয়োটা আছে, খেয়াল রাখবে, cos এর সঙ্গে নেই, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা অ্যামপ্লিটিউড এবং মডুলাস আকারে প্রকাশ করতে পারি, তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার z ইজ ইকুয়াল টু মড z cos অফ অ্যামপ্লিটিউড অফ z প্লাস i sin অ্যামপ্লিটিউড অফ z। এইভাবে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা এই পোলার কোঅর্ডিনেটে বা আর থিটা দিয়ে প্রকাশ করতে পারি। কেন আমরা প্রকাশ করলাম, কেন আমরা করলাম তার আমি এক্ষুনি আলোচনা করছি। যে আচ্ছা, আমি কেন ওই আর থিটাতে প্রকাশ করলাম না, ক্যালকুলেশন সহজ হবে। আচ্ছা, আমি এখানে 4টে সূত্র লিখে দিয়েছি, যাদের এই ত্রিকোণমিতি যারা মানে করণী আর কি তাদের জন্য, যাদের হয়ে গেছে ঠিকই আছে। আমাদের যৌগিক কোণ কম্পাউন্ড অ্যাঙ্গেল এই সূত্রগুলো আছে, যে sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, অর্থাৎ দুটো অ্যাঙ্গেলের যোগের সূত্র এরকম। আর sin নিশ্চয়ই sin a প্লাস sin b নয়, নিশ্চয়ই মাধ্যমিকে ছিল এরকম, যে হবে না এরকম ছিল, আর কি হবে সেটা বলা ছিল না। sin a মাইনাস b sin a cos b মাইনাস cos a sin b, আর cos a প্লাস b cos a cos b মাইনাস sin b। দেখো লাল পেতে মাইনাস লিখেছি, তার কারণ এটা প্লাস থাকলে মাইনাস হচ্ছে, আর cos a মাইনাস b cos a cos b প্লাস sin a sin b। এই সূত্রগুলো আমাদের একটু কাজে লাগবে, এবং এই কাজে লাগার পরে আমাদের এই কমপ্লেক্স নাম্বারের কিভাবে আমরা কমপ্লেক্স নাম্বারের যোগ করলে কি হবে, কমপ্লেক্স নাম্বারের গুণ করলে কি হবে, ভাগ করলে কি হবে, তাদের অ্যামপ্লিটিউডটাই কি হবে বা মডুলাসটাই কি হবে, সেটা আমরা একটু আলোচনা করব। সবার প্রথমে দেখো, আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের আমরা কি করতে যাচ্ছি না, দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ করতে যাচ্ছি। তাহলে মনে করি z1 ইজ ইকুয়াল টু x1 প্লাস iy1 আর z2 ইজ ইকুয়াল টু x2 প্লাস iy2। এখন দেখো, আমরা এরকম করে কমপ্লেক্স নাম্বার ধরতেই পারি, কিন্তু এতে ক্যালকুলেশনটা কঠিন হবে। ওই জন্য আমরা এরকম না করে এই দুটো কমপ্লেক্স নাম্বার ধরবো কিরকম না, r1 ইন্টু cos থিটা 1 প্লাস i sin থিটা 1 আর z2 ইজ ইকুয়াল টু r2 ইন্টু cos থিটা 2 প্লাস i sin থিটা 2। ঠিক আছে, দুটো কমপ্লেক্স নাম্বার আমি একটু আগে পড়ালাম, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা পোলার কোঅর্ডিনেটে প্রকাশ করতে পারি এবং সেখানে 8টা কমন নিতে পারি। তুমি লিখতে পারো r1 cos থিটা 1 প্লাস i r1 sin থিটা 1, r2 cos থিটা 2 প্লাস i r2 sin থিটা 2। এইবারে আমরা গুণ করি, কি হবে দেখো, গুণটা করি। তাহলে দেখো, এখানে z1 ইন্টু z2, দুটো কমপ্লেক্স নাম্বার গুণ করি, করলে কথা হবে যে এর সঙ্গে এর গুণ, তার মানে আমি লিখি r1 r2 গুণ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আচ্ছা প্রথম বন্ধনী থাকুক না, তাহলে cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস i sin থিটা 2। এবারে আমাদের কমপ্লেক্স নাম্বারের গুণ, যেমন করে গুণ হয় আর কি সাধারণ গুণ, সেইভাবে গুণটা হবে কিরকম না, সমান r1 r2। আচ্ছা, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি। এবার এর সঙ্গে এর গুণ, তাহলে কত হবে cos থিটা 1 cos থিটা 2।
এর সঙ্গে এর গুণ, তাহলে আই রয়ে গেছে প্লাস আই কত হবে না cos থিটা 1 sin থিটা 2, তাই নাকি? এবারে আই দিয়ে গুণ করি আবার একটা প্লাস আই sin থিটা 1 cos থিটা 2, এর সঙ্গে এর গুণ, তাহলে আই এর সঙ্গে আই গুণ করলে কত হবে আই স্কয়ার, আই স্কয়ার মানে মাইনাস 1, তার মানে কত হবে যে মাইনাস sin থিটা 1 sin থিটা 2। গুণটা আরেকবার বলছি, এর সঙ্গে এর গুণ cos থিটা 1 cos থিটা 2, এর সঙ্গে এর গুণ আয়োটা আছে cos থিটা 1 sin থিটা 2, আবার এর সঙ্গে এর গুণ আয়োটা আছে sin থিটা 1 cos থিটা 2 মাইনাস আই sin থিটা 1 sin থিটা 2। এবারে দেখো আমরা যে সমান r1 r2 সেকেন্ড দেখি, বলো তো এই দুটো যদি এক কাছে লিখি, বাস্তব পাঠ তো এটা cos a cos b minus sin a sin b, এই যে cos a cos b minus sin a sin b কোন সূত্র? এই যে cos a cos b minus sin a sin b কি সূত্র? cos a plus b, তাহলে কত হবে না cos থিটা 1 plus থিটা 2। এবার এখান থেকে i কমন চলে যাচ্ছে, i কমন গেলে কত হচ্ছে দেখো, এটাকে আগে লিখি sin a cos b plus cos a sin b, sin a cos b plus cos a sin b, sin a plus b, তাহলে কত হবে না sin থিটা 1 plus থিটা 2। তাহলে আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ করলাম, z1 একটা কমপ্লেক্স নাম্বার ধরেছিলাম, z2 আমরা আরেকটা কমপ্লেক্স নাম্বার পেলাম ধরেছিলাম, ধরে গুণ করে কি পেলাম আরেকটা কমপ্লেক্স নাম্বার পেলাম না? তাহলে এখান থেকে কি বলতে পারি দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফল একটা কমপ্লেক্স নাম্বার, এটা তো একটা পেলামই, আর কি পেলাম দেখো। আচ্ছা বলো তো এইটার যদি মডুলাস বার করি, মড জেড কত, যেটা কমন থাকবে সেটা একটু আগে বলেছি, বা মানে কেউ করতে পারে যে বি বাই এ, বি মানে কত যে বি মানে কত না রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে r1 স্কয়ার cos স্কয়ার থিটা 1 প্লাস r1 স্কয়ার sin স্কয়ার থিটা 1, তার মানে রুট ওভার অফ r1 স্কয়ার কমন চলে গেল, যে cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 1 মানে 1 মানে r1, ওরকম করে না বলে ও এটা কি করে হলো r1 cos থিটা 1, এই যে গুণ করে দিয়েছি, অত ভাবার দরকার নাই, যেটা কমন থাকবে সেটাই তার হবে তার মডিউলাস। তাহলে এই যে প্রথম কমপ্লেক্স নাম্বার তার মডিউলাস কত না মডিউলাস জেড মড জেড 1 ইকুয়াল টু r1, দ্বিতীয়টার কত হবে না মড জেড 2 সমান r2। এবারে দেখো তো আমাদের এইখানে এইটা কত বেরোলো যে মড অফ z1 z2 কত বেরোলো, কত বেরিয়েছে এই যে যেটা কমন থাকবে r1 r2, r1 r2, r1 মানে কত r1 মানে কত মড z1, r2 মানে মড z2, তো সমান কত হলো না সমান মড z1 ইনটু মড z2। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখে রাখছি, এক নম্বর সূত্র পাওয়া গেল মড অফ z1 z2 is equal to mod of z1 into mod of z2। তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফলের মডিউলাস সমান মডিউলাসের গুণফল। এবারে আমাদের অ্যামপ্লিটিউডটা কত হবে, তাহলে এখানে মুছে দিই, আমরা অ্যামপ্লিটিউডটা বার করি। তাহলে আমি একটু আগে বললাম যেইটা থিটা কমন থাকবে সেটা তো অ্যামপ্লিটিউড, তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড কত হবে, অ্যামপ্লিটিউড অফ z1 তোমরা ভাগ করতে পারো যে tan ইনভার্স এটা বাই এটা মানে r1 sin থিটা 1 r1 cos থিটা 1, তাহলে r1 কেটে গেল tan থিটা 1 মানে থিটা 1, তার মানে আমি প্লেন যেটা কমন থাকবে সেটাই হবে, অ্যাঙ্গেলটাই হবে থিটা। কিন্তু আগে cos হতে হবে পরে sin, কিন্তু আগে sin পরে cos হলে হবে না। তেমনি এখানেও অ্যামপ্লিটিউড অফ জেড কত হবে, z2 কত হবে থিটা 2, এখানে অ্যামপ্লিটিউড কত হবে গুণফলের অ্যামপ্লিটিউড অফ z1 z2 কত হবে না থিটা 1 প্লাস থিটা 2, থিটা 1 মানে কত অ্যামপ্লিটিউড অফ z1, থিটা 2 মানে কত অ্যামপ্লিটিউড অফ z2। তাহলে আমরা কি লিখতে পারি
যে সূত্রগুলো মুছে দিচ্ছি, সূত্রগুলো আশা করি তোমরা মুখস্থ করেছো, তাহলে আমার বোঝাতে অসুবিধা হচ্ছে। এটা মুছে দিয়ে সূত্রগুলো তখন রইলো তোমার নিশ্চয়ই। এবারে আমাদের 2 নম্বরটা হয়ে গেল কি না, 2 নম্বরটা হয়ে গেল যে অ্যামপ্লিটিউড অফ Z1 Z2 is equal to amplitude of Z1 plus amplitude of Z2। সূচকের মতো না যে গুণের সময় পারে পারে যোগ হয়, এখানে গুণ নয়, অন্য ব্যাপার। তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফলের মডুলাস হচ্ছে মডুলাসের গুণফল। এই যে গুণফলের মডুলাস, দুটো আলাদা করে মডুলাসের গুণফল, আর গুণফলের অ্যামপ্লিটিউড আলাদা করে দুটো অ্যামপ্লিটিউডের যোগফল, ঠিক কি না? তাহলে আমরা এই দুটো সূত্র পেলাম। এখানে আরো একটা সূত্র পেলাম, দেখো যখনই এরকম থাকবে যে আমরা আর থিটা দিয়ে প্রকাশ করে ফেলেছি, জাস্ট গুণ করার সময় এত কিছু ক্যালকুলেশনের দরকারই নাই, শুধু কমন পোর্শনটা কমন নিয়ে নেবো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যোগ করবো। কমন পোর্শনটা কমন নিয়ে নেবো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যোগ করবো। যেমন θ1 প্লাস θ2, একটা ছোট এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে এগুলো গুণ করলে কথা হবে। বলছে যে Z1 is equal to যে R1 cos θ1 plus sin θ1, আর Z2 is equal to R2 sin θ1 iota cos θ1। এই দুটো গুণ করতে বলেছে। তা আমি যে বললাম অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে যোগ হবে, তাহলে কি θ1 θ1 যোগ হবে? কিন্তু খেয়াল রাখতে হবে, আমি তো কি বলেছি যে প্রথমে cos আর পরে sin থাকতে হবে। এখানে তো প্রথমে তো cos আর sin আছে, তাই দেখো এইটা তো ঠিকই আছে। এই Z2 টাকে লিখি R2, দেখো তো এটাকে cos of π/2 minus θ1 আর প্লাস I into sin of π/2 minus θ1। এবারে আমরা যদি গুণ করব Z1 আর Z2, তাহলে R1 R2 কমন চলে গেল, গুণ হয়ে যায়। এবারে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে যোগ, cos of এই দুটো অ্যাঙ্গেলে যোগ কত হবে? θ1 plus π/2 minus θ1 plus I sin θ1 plus π/2 plus θ1, তাই তো? তার মানে কি দাঁড়ালো তাহলে এখান থেকে? কি দাঁড়ালো এখান থেকে? যে সমান R1 R2 কি হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা কত হবে? cos π/2 কেটে গেল না, প্লাস I sin π/2 প্লাস 2 θ1। সলভ করলে হবে, এটা 0 হয়ে গেল। R1 R2 এটা cos I cos 2 θ1, এটা গুণ হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে যখন যোগ করবে, যখন এই ত্রিকোণমিতিতে কনভার্ট করার পরে যখন অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে যোগ করবে, তখন তোমাকে খেয়াল রাখতে হবে যেন প্রথমটা cos থাকে, পরেরটা sin থাকে। তাহলে আমরা এখন পর্যন্ত কি করলাম না, দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফলের মডুলাসের গুণফল, অ্যামপ্লিটিউডের গুণফলের অ্যামপ্লিটিউডের যোগফল। এবারে দেখো আমাদের ভাগফলটা কিরকম হবে, দেখো এই আলোচনার পরিপ্রেক্ষিতে ছোট হয়ে যাবে ক্যালকুলেশনটা। দেখো এবারে আমরা দেখো ওই Z1 কমপ্লেক্স নাম্বার R1 cos θ1 plus I sin θ1, আবার Z2 is equal to R2 cos θ2 plus I sin θ2। এবারে আমরা কি করতে যাচ্ছি তোমরা বুঝতেই পারছো, আগে আমরা গুণফল করেছি, এবার ভাগফল করব। ভাগফল মানে এইটা বাই উপরেরটা বাই নিচেরটা করে ফেলো, তাহলে কত হচ্ছে এখানে R1 বাই R2 হয়ে গেল, আর উপরে রয়ে গেল কত না cos θ1 plus I sin θ1, এবারে cos θ2 plus I sin θ2, ঠিক কি না? এবারে আমরা বলেছি যে অনুবন্ধী জটিল রাশি আমরা সংজ্ঞা দিয়েছি, আবার মাধ্যমিকে অনুবন্ধী করণী দিয়েছি। আমরা এই হর থেকে যদি আমরা কমপ্লেক্স নাম্বার দাঁড়াতে হয়, তাহলে অনুবন্ধী জটিল রাশিতে গুণ করতে হবে, তবেই তো হরটা হরের থেকে কমপ্লেক্স নাম্বার হাঁটিয়ে যাবে। তাহলে আমরা এটাকে আমরা কি করব, দেখো ওই R1 বাই R2 যা ছিল সেখানে লিখবো, এখানে লিখি সমান R1 বাই R2, উপরটা লিখি যে
cos theta 1 প্লাস i sin theta 1 আর এখানে cos theta 2 প্লাস i sin theta 2। এইবারে হরের অনুবন্ধী জটিল রাশিতে গুণ করি, সেটা কি না যে এইটার অনুবন্ধী কত না cos theta 2 মাইনাস i sin theta 2 আর এটা কত না cos theta 2 মাইনাস i sin theta 2। দেখো কিছুই নয়, আগে আমার যা ছিল তাই আছে, এবারে আমরা অনুবন্ধীতে গুণ করে দিয়েছি, এইটার অনুবন্ধী গুণ করে দিয়েছি। এবারে দেখো এই কায়দাগুলো, দেখো এই কায়দাগুলো এই স্টাইলগুলো আমি করে দিচ্ছি এই কারণে তোমাদের অঙ্ক যখন করবে এই স্টাইলটা কাজে লাগাবে, তবে তোমাদের অঙ্ক খুব ছোট হবে এবং তাড়াতাড়ি হবে, নির্ভুল হবে। দেখো এবারে আমরা এই a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে কত হচ্ছে না cos স্কয়ার থিটা, ঠিক আছে। এবারে মাইনাস b স্কয়ার মানে i স্কয়ারও হয়ে যাবে i স্কয়ার sin থিটা, ঠিক আছে i স্কয়ার sin থিটা। এবারে দেখো উপরটাকে আমরা তো আবার গুণ করতে তো সময় লাগবে, ওই জন্য আমরা কি করি, এই আমার তো জানি যে প্লাস থাকতে হবে cos থাকতে হবে তবেই যোগ করা যাবে, এটাকে আমি উপরটাকে লিখছি। দেখো তো প্রথমটা যেমন ছিল cos theta 1 প্লাস i sin theta 1, ওকে। এবার দ্বিতীয়টা দেখো তো, দ্বিতীয়টা কি করছি না দ্বিতীয়টা দেখছি, দেখো cos অফ প্রথম বন্ধনী দিয়ে মাইনাস থিটা 2 প্লাস i sin অফ মাইনাস থিটা 2, সেকেন্ড বন্ধনী শেষ। নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নাই যে cos অফ মাইনাস থিটা মানে প্লাস cos থিটা, sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা। এবারে দেখো আমরা কি করছি ক্যালকুলেশনে, সমান নিচের লাইনটা এখানে যেমন ছিল যে r1 বাই r2 তো ছিলই, এবারে cos স্কয়ার থিটা 2 মাইনাস i স্কয়ার থিটা 2, তার মানে কত হবে এটা যে cos স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 2, এই যে i স্কয়ার সমান মাইনাস 1, i মানে কত রুট ওভার মাইনাস 1, তাহলে i স্কয়ার মানে কত রুট ওভার মাইনাস 1 এর হোল স্কয়ার সমান মাইনাস 1, তাহলে মাইনাস 1 হয়ে গেল, তার মানে প্লাস হয়ে গেল। এবার দেখো প্রথমে cos তারপরে sin, এখানেও cos এখানেও sin, মাঝখানে প্লাস অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের যোগ, তাহলে কত হবে, তাহলে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি cos অফ থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস i sin থিটা 1 মাইনাস থিটা 2। এবার নিচের মানটা কত, নিচের মান তো 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মান তো 1, তাহলে 1 হলে কত হবে সমান r1 বাই r2 cos অফ theta 1 minus theta 2 plus i of sin theta 1 minus theta 2, ঠিক আছে sin theta 1 minus theta 2। এটা মুছে দিয়ে লিখি এটা কি দাঁড়ালো, তার মানে এটা ভাগ করলে দাঁড়ালো এখানটায়, ক্যালকুলেটরটা বোঝালাম যে ভাগ করলে আমাদের ভাগ করলে হলো যে সমান r1 বাই r2 থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম cos অফ theta 1 minus theta 2 plus i sin theta 1 minus theta 2, এটা হলো বোঝা ছিল বলে লিখলাম। এবারে দেখো আমাদের দেখো যে mod of z1 by z2, দেখো প্রথমে cos তারপরে sin যেটা কমন থাকবে, তাহলে কত হবে r1 বাই r, r1 মানে কত, এই যে এখান থেকে বলো mod z1 মানে কত r1 আর mod z2 মানে কত r2, আগেই করেছি, তার মানে এটা mod of z1 বাই mod of, তার মানে দুটো জটিল রাশির ভাগফলের মডুলাস সমান মডুলাসের ভাগফল, দুটো জটিল রাশির ভাগফলের মডুলাস সমান মডুলাসের ভাগফল। তার মানে আমরা এখানে লিখতে পারি 3 নম্বর সূত্রতে লিখতে পারি যে mod of z1 by z2 is equal to mod of z1 by mod of z2। এবারে আমাদের প্রথমটার অ্যামপ্লিটিউড কত, প্রথমটার অ্যামপ্লিটিউড হচ্ছে z1 কত, যেটা অ্যাঙ্গেলটা আছে থিটা 1,
অ্যামপ্লিটিউড অফ Z2 কত θ2। তার মানে এখানে দেখো অ্যামপ্লিটিউড অফ Z1 বাই Z2 সমান কত হলো θ1 মাইনাস θ2, ঠিক কি না? θ1 মাইনাস θ2, θ1 মানে কত আমি জানি না, তাহলে এখানে লিখতে পারি অ্যামপ্লিটিউড অফ Z1 তারপরে মাইনাস অ্যামপ্লিটিউড অফ Z। তাহলে এই 4 নম্বর সূত্রটা যদি আমরা লিখি, অর্থাৎ দুটো কমপ্লেক্স নাম্বারের ভাগফলে অ্যামপ্লিটিউড সমান অ্যামপ্লিটিউডের বিয়োগফল। এবার আমরা যদি সূত্র লিখি কিনা হবে দেখো, দেখো আমাদের 4 নম্বর সূত্রটা লিখি এখানে, যে 4 নম্বর সূত্র যে অ্যামপ্লিটিউড অফ Z1 বাই Z2 is equal to amplitude of Z1 minus amplitude of Z2। যত গন্ডগোলে অ্যামপ্লিটিউডেই মডুলাসে কোনো অসুবিধা নেই। এখানেও আবার যে সূত্রগুলো বললাম প্রমাণ তো করলাম আমি, amplitude of Z1 Z2 is equal to amplitude of Z1 plus Z2, amplitude of Z1 plus amplitude of Z2, আর এখানে ভাগফলের সমান এই যে amplitude of Z1 by Z2 সমান amplitude of Z1 minus amplitude of Z2। কিন্তু আমাদের যে অ্যামপ্লিটিউডের যে রেঞ্জ কি ছিল না, -π less than amplitude of Z less than equal to amplitude less than equal to π। এইটি মাথায় রেখে তোমাদের বইয়ে দেখবে এখানে +2π -2π করছে, আমি ওরকম চাইছি না। আমি চাইছি এরকমই যে এই অ্যামপ্লিটিউড অফ Z1 Z2 এর মানটা বার করলে মানটা বেরোলো, সেই মানটা যদি -π থেকে +π এর মধ্যে থাকে তো খুব ভালো দুটোরই ক্ষেত্রে। যদি এর মধ্যে না থাকে তাহলে 2π যোগ করব যাতে আমার এর মধ্যে আসে, বা 2π বিয়োগ করব যাতে এর মধ্যে আসে। ঠিক বুঝতে পারলাম না, একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো amplitude of Z1 plus amplitude of Z2 এর মান মনে করে বেরিয়েছে যে π/6 এর মধ্যে আছে, এটা উত্তর। কিন্তু মনে করে বেরিয়েছে যে 7π/6, 7π/6, 7π/6 মানে কত, যে π plus π/6। তার মানে কি এটা এর মধ্যে পড়ছে না তো, এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে তো, হচ্ছে না বেশি, -π থেকে π মধ্যে হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য কি করবো, এর সঙ্গে যে -2π বিয়োগ করবো। তার মানে কত হবে, যে 6 দুগুণে 12, 7 5 12 -5π/6 হবে উত্তর। না বোঝাতে পারলাম না ক্যালকুলেশনটা, এটা কিন্তু অঙ্কটা কিন্তু করে করে চলে যেতে হবে দিক থেকে। লাস্টে যখন এই মানটা আসবে দেখতে হবে সেটা এর মধ্যে পড়ছে কিনা। যদি পড়ে তো খুব ভালো, এখানটা ভালো করে বোঝো, এখানটা বারবার শোনো, যে যদি অ্যামপ্লিটিউড অফ Z1 প্লাস অ্যামপ্লিটিউড অফ Z2 তুমি আলাদা করে যখন বার করছো, তুমি তো এমনি সেই সূত্রের সাহায্যে বার করছো। আমি যে 8খানা সূত্র তোমাদের বলে দিয়েছি। এবারে দেখো, যদি অ্যামপ্লিটিউড অফ Z1 এর মানটা, এই দুটো যোগফলের মানটা যদি এর মধ্যে না পড়ে, এই আমি একটা উদাহরণ দিচ্ছি, বেশি হয়ে গেছে, তাহলে বেশি হয়ে গেলে কি 2π বিয়োগ করতে হবে, কম হয়ে গেলে 2π যোগ করতে হবে। তাহলে এটা 2π বিয়োগ করলে তাহলে 12 থেকে 7 5 12। যদি এরকম না বেরিয়ে, যদি এরকম বেরোতো, সাপোজ যদি এইটা বেরোতো, এর মানটা যে -7π/6 হতেই পারত। সমান করে 7π/6 এর মধ্যে পড়েনি তো, এর মধ্যে পড়ছে কি, পড়েনি। তাহলে কি করতে হবে, এর সঙ্গে 2π যোগ করতে হবে। তাহলে কত হবে, এটা 5π/6 হবে। তাহলে যোগটা 2π হবে যোগ বা 2π বিয়োগ হবে। ওই জন্য তোমাদের বইয়ে লেখা আছে এরকম সূত্রটা, +0 বা +-2π, আর 0টা লেখেনি ওখানে +-2π। আমি এরকম করে যাচ্ছি না, এরকম লিখবো না, আমরা আগে এরকম করে বার করব, করে দেখবো ওই মানটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আমরা 2π যোগ করব বা 2π বিয়োগ করব। এবারে আমাদের একটুকু এই প্রথমের দিকে আমরা আয়োটার ব্যাপারটা একটুকু ক্যালকুলেশন গুলো করিনি, একটু আলোচনা করে নিচ্ছি। দেখো
দেখো আমাদের এটা 2 প্রথমেই তো লিখলো I টু দি পাওয়ার 1 মানে I টু দি পাওয়ার 2 মানে কত -1, I টু দি পাওয়ার 3 মানে কত হচ্ছে এর সঙ্গে আবার তাহলে I টু দি পাওয়ার 4 কত হচ্ছে তাহলে দেখো I স্কয়ারের -1 এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে ইকুয়াল 1, তাহলে I টু দি পাওয়ার 5 কত হবে, আবার দেখো I টু দি পাওয়ার 6 কত হবে, I টু দি পাওয়ার 6 কত হবে না আমাদের I টু দি পাওয়ার 6 মানে কত হবে I স্কয়ার মানে -1 -1 হলে -1, তাহলে I টু দি পাওয়ার 7 কত হবে I টু দি পাওয়ার 8 কত হবে, দেখো আমাদের কত হচ্ছে 1, তারপরে দেখো ফিরে এসেছে I টু দি পাওয়ার 1 মানে 1, I টু দি পাওয়ার 2 মানে -1, I টু দি পাওয়ার 3 মানে, তাহলে এই যে আলোচনাটা এটা বুঝতে পারছো নিশ্চয়ই, I স্কয়ার মানে -1, I কিউব মানে -I, আরে I কিউব মানে I স্কয়ার ইনটু I, তো দ্যাট ইজ -I, I টু দি পাওয়ার 4, I -1 হোল স্কয়ার দ্যাট ইজ 1, একই লিখতে হচ্ছে। তার মানে দেখো চারবার রিপিট হচ্ছে বলে আমরা বলি I টু দি পাওয়ার 4n প্লাস k, মানে আমরা যে কোনো সংখ্যাকে 4n প্লাস k দিয়ে করব না, 4n প্লাস k টা বাদ না। এখন দেখো 4n প্লাস 1 যদি হয় I টু দি পাওয়ার 4n প্লাস 1 এর মানটা কত লিখতে পারি, দেখো যে I টু দি পাওয়ার 4n ইনটু I টু দি পাওয়ার 1 গুণের সঙ্গে বারবার যোগ হয়, এবার লিখতে পারি I টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার n, আর এটা I এর মানে কত 1, তাহলে 1 টু দি পাওয়ার n ইনটু I, তার মানে কত I, তাহলে I টু দি পাওয়ার 4n প্লাস 1 সমান কত হলো I, ক্লিয়ার, I টু দি পাওয়ার 4n প্লাস 1 হলো I। এবারে দেখো এটা মুছে দিয়ে আমরা করি যে I টু দি পাওয়ার 4n প্লাস 2, তাহলে আমরা একটু আগে প্রমাণ করলাম I টু দি পাওয়ার 4n মানে 1, তাহলে I টু দি পাওয়ার 4n ইনটু I স্কয়ার, তার মানে এটা 1 আর এটা -1 ইকুয়াল টু -1 হলো। এবার দেখো I টু দি পাওয়ার 4n প্লাস 3 এর মানটা কত হবে না I টু দি পাওয়ার 4n ইনটু I টু দি পাওয়ার 3, I টু দি পাওয়ার 4 এর মান তো 1 আগে প্রমাণ করেছি, আর I টু দি পাওয়ার 3 মানে -I, তাহলে -I, তাহলে কত হলো না -I, আবার I টু দি পাওয়ার আর তো হবে না কারণ 4n প্লাস 4 তার মানে 4n হয়ে যাবে, 4n প্লাস 4 মানে তো 4 কমন, 4n কত হবে না 1, তার মানে দেখো এই পুরো জিনিসটাকে যদি আমরা সামারি করি কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে যদি বলি I টু দি পাওয়ার 4n প্লাস k ইজ ইকুয়াল টু 1, যদি k ইজ ইকুয়াল টু 0, এই যে k 0 হয়ে গেলে I টু দি পাওয়ার 4n 1 ইজ ইকুয়াল টু I, যদি k ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 2 হলে কত হবে -1, যদি k ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু কত হলো না 1, না হয়ে গেছে, এবারে -I, যদি k ইজ ইকুয়াল টু 3, তার মানে তোমাকে I এর যত পাওয়ারই করতে দেখ না কেন, I এর যত পাওয়ারই করতে দেখ না কেন I টু দি পাওয়ার, তাহলে আমরা এইভাবে করতে পারবো, একটা অঙ্ক দেখলেই বুঝতে পারা যাবে কি করে আমরা করছি। দেখো তোমাকে বলছে সাপোজ I টু দি পাওয়ার 520 কত হবে না 520 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 একে 4 12, 4 3 12, দেখ 520 না করে আমরা 521 করি, তাহলে আমরা 521 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি 4 একে 4 1 12, 4 3 12, 1 খেলো 0 হলো 0 হয়ে 1 ভাগশেষ হয়ে গেল, তাহলে 130, তাহলে লিখতে পারি এটাকে I টু দি পাওয়ার ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে 4 ইনটু 130 যুক্ত 1, তাহলে 4n প্লাস 1, তাহলে k এর মান কত এখানে 1 হলে কত হবে I, এর মানটা I, না বুঝতে পারলাম না, তার মানে আমরা I এর যত পাওয়ারই থাকুক না কেন তাকে আমরা এরকম করে করব যে 4 ইনটু সামথিং ইন্টিজার একটা পূর্ণ সংখ্যা প্লাস k এর মানটা 4 দিয়ে ভাগ করছি, হয় ভাগশেষ 0 হবে, নালে 1 হবে, নালে 2 হবে, না 3 হবে, তাহলে I টু দি পাওয়ার সূত্র হয়ে গেল, মুখস্থ লাগবে এটা, মুখস্থ লাগবে I টু দি পাওয়ার 4n প্লাস k ইজ ইকুয়াল টু 1, যদি k ইজ ইকুয়াল টু 0 হয় ইজ ইকুয়াল টু I, যদি k ইজ ইকুয়াল টু 1 হয় ইজ ইকুয়াল টু
-1 যদি k = 2 হয় ইজিক্যাল টু -i যদি k = 3 হয়। এরপরে আমরা একের আমরা বিভিন্ন মূলগুলো নির্ণয় করব। কি রকম দেখো, যদি বলি যে একের বর্গমূল কত হবে, একের বর্গমূল জানো স্যার +-1, কিন্তু আমি কি করি দেখো, ধরি একের বর্গমূল x, তাহলে x = কত হবে 1 টু দি পাওয়ার 1 এর 2 বর্গমূল মানে, তাহলে এখান থেকে বা x² = 1 বা x² - 1 = 0 বা x + 1 into x - 1 = 0, তাহলে x = -1 বা 1, তার মানে দুটো বীজ বের হলো। তাহলে একের বর্গমূল কত হলো না √1 মানে লিখছি +1 বা -1। এবারে আমরা বলি একের চতুর্থ মূল কত হবে, তাহলে মনে করি একের চতুর্থ মূল x, অতএব x টু দি পাওয়ার 1 এর 4 ইজিক্যাল টু x তো 1 টু দি পাওয়ার 1 এর 4 হবে, ঠিক কি না? তার মানে কত হবে, তাহলে x টু দি পাওয়ার 4 কত হবে 1 বা x টু দি পাওয়ার 4 - 1 ইজিক্যাল টু 0। তাহলে 1 এর স্কয়ার যদি লিখি উত্তরকে বিশ্লেষণ করব, কি হবে a + b * a - b, a + b into a - b, এইটাকে আমরা সমান 0, এটাকে আমরা উৎপাদক করি। দেখো কায়দা করে তোমাদের লক্ষ্য করো, বা এইটা তো তোমরা করতে পারো যে x + 1 into x - 1 সমান 0। এটা কি করে করব দেখো দেখি, x² - i² লিখতে পারি কি না, পারি তো, i², এই যে একটা লিখতে পারি i²। তা এইটা কমপ্লেক্স নাম্বারে করাচ্ছি কেন, আগেরটা কমপ্লেক্স নাম্বারে কোনো ব্যাপার ছিল না, এইটা করা দরকার আছে। এই যে একটা লিখছি -i² মানে -1 হয়ে যাচ্ছে, এবারে উৎপাদক করলে হবে বা a + b a into a - b into x + 1 into x - 1 সমান 0। তাহলে দেখো, তাহলে একের চতুর্থ মূল কত হলো, এটা 0, হয় এটা 0, না হলে এটা 0, না হলে এটা 0, কত হলো তাহলে? অতএব x = বলতে পারি -i, এই যে x + i সমান 0 হলে x সমান -i, x - i সমান 0 হলে i, x + 1 সমান 0 হলে -1, আর এখানে 1। তাহলে একের চতুর্থ মূল কত হলো না এই 4th √1 বের হলো +1 -1 +i - i। এবারে তোমরা লক্ষ্য করো তো, একের বর্গমূলগুলো নিশ্চয়ই তুলে নিয়েছো। এবারে দেখো তো একের বর্গমূলগুলোর সমষ্টি কত, একের বর্গমূলগুলোর সমষ্টি কত করো, করি যে করি 1 - 1 সমান 0, তাই না? এর সমষ্টিগুলো কত না +1 -1 +i - i যোগ করলে সমান 0 হয়ে যাচ্ছে না? তার মানে আমরা বলতে পারি যে কোনো সংখ্যারই যতগুলো মূল নির্ণয় করতে পারি, যতগুলো মূল আমরা নির্ণয় করব, সবগুলোরই কিন্তু সমষ্টি আমার 0 হবেই। তাহলে আমরা স্যার এখানে আমরা বর্গমূল শিখালেন, চৌর্থ মূল শিখালেন, ঘনমূল শিখালেন নি? হ্যাঁ, আমরা ঘনমূলটা শিখাবো, সেটাই আমাদের আজকে লাস্ট টপিক। ওই ঘনমূলটা শিখিয়ে আমরা বাকি পার্টটা সেকেন্ড পার্টে করবো, কমপ্লিট আমার বড় চ্যাপ্টার সেকেন্ড পার্টে করবো। এবার দেখো একের ঘনমূল, একই রকম করে ধরি 1 এর ঘনমূল x, অতএব x = 1 টু দি পাওয়ার 1 এর 3। তাহলে এবারে এখানে বা x³ = 1, একই রকম ক্যালকুলেশন, বা x³ - 1 = 0, এর উৎপাদক করি, বা a - b * a² + ab + b² = 0। এবার দেখো হয় x - 1 = 0, x = 1, নতুবা x² + x + 1 = 0। এটা আবার কি করে করব? নিশ্চয়ই তোমাদের মনে আছে ক্লাস 10 এ সিদ্ধান্তের যে ফর্মুলা করেছিলে,
নিশ্চয়ই মনে আছে কি ছিল ফর্মুলাটা, না ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, অবশ্যই এই নট ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি হলো x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2yz। আর তোমরা এটাও জানো b স্কয়ার মাইনাস 4ac কে বলা হতো নিরূপক, আর নিরূপকটা যদি গ্রেটার দ্যান 0 হয় বলতে তোমরা বাস্তব অসমান, যদি ইকুয়াল হয় বাস্তব সমান, আর সেখানে ছিল না যদি লেস দ্যান 0 হয় তাহলে কাল্পনিক, এখানে তাই হবে। দেখো এই যে b স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 1 মানে মাইনাস 3, তাই না? তো লেস দ্যান 0 হচ্ছে এটা কাল্পনিক হবে। যাই হোক, তবে এই সূত্রে অ্যাপ্লাই করে x এর মান বার করব, কত হবে না x ইজ ইকুয়াল টু মাইনাস b মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2। তাহলে কত হলো এটা, তাহলে সমান মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2, ঠিক কি না? এই রুট ওভার মাইনাস 3 কে কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 ইনটু রুট ওভার 3 বাই 2, তার মানে ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 1 প্লাস মাইনাস i রুট 3 বাই 2। তাহলে একের বর্গমূল ছিল দুটো, প্লাস 1 আর মাইনাস 1, তাদের সমষ্টি ছিল 0। একের চতুর্থ মূল ছিল 4টে, প্লাস 1 মাইনাস 1 প্লাস i মাইনাস i। তেমনি একের ঘনমূল কটা হলো না 3টে, কি কি, এই যে একটা হলো 1 আর একটা হলো এই যে আর দুটো মাইনাস 1 প্লাস মাইনাস i রুট 3 বাই 2। আর আমার প্রথম থেকে এটা পরীক্ষায় আসতে পারে, তাহলে ধরি একের ঘনমূল x, তাহলে x ইকুয়াল 1 টু দি পাওয়ার 1 এর কিউব, তাহলে x এর কিউব কত 1, একদিকে নিয়ে চলে এলাম, x এর কিউব মাইনাস 1 সমান 0। এবারে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কেউ না বুঝতে পারলে কিউব লিখে দাও, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবারে হয় এটা 0, প্রথম পার্টটা 0, তাহলে x ইকুয়াল টু 1, নতুবা দ্বিতীয় পার্টটা 0। সেকেন্ড দিকে আমরা সহজে করতে পারবো না, ওই জন্য আমরা সিধা যে ফর্মুলা লিখেছি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2yz। সেক্ষেত্রে আমাদের এখানে x এর মান বেরিয়ে গেল যে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2, দ্যাট ইজ মাই এই এর ক্যালকুলেশন। কি এটা বুঝতে পারছো তো? মাইনাস 1 মানে এটা বিটা কত 1, তো তাহলে মাইনাস b মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4a মানে 1 4ac, এর মান 1 c এর মান 1, তাহলে মাইনাস 1। তো সরল করলে কত হচ্ছে, এটা মাইনাস 3 মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। এবারে মাইনাস 3 কে লিখতে পারি রুট ওভার মাইনাস 1 ইনটু রুট 3, এটা মানে আয়োটা, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস আয়োটা রুট 3 বাই 2। তাহলে আমাদের একের যে ঘনমূল কি কি হলো, একের ঘনমূল কি কি হলো লিখি সেগুলো। একের ঘনমূল হলো যে 3টে হলো, একটা হলো যে 1, একটা হচ্ছে মাইনাস 1 প্লাস i রুট 3 বাই 2, আর একটা হচ্ছে যে মাইনাস 1 মাইনাস i রুট 3 বাই 2। দেখো এখানে আবার তোমরা দ্বিঘাত সমীকরণে করেছো নিশ্চয়ই যে কাল্পনিক বীজগুলো না একা একা আসেনি, সব সঙ্গী কাজ কিন্তু নিয়ে আসে, পেয়ার অনুবন্ধী। যেমন দেখো প্লাস i অনুবন্ধী মাইনাস i, এখানেও দেখো মাইনাস 1 প্লাস i রুট 3 বাই 2, আর এটা মাইনাস 1 মাইনাস i রুট 3 বাই 2। আচ্ছা দেখো তো একের ঘনমূলগুলোর যোগফল করি, একের ঘনমূলগুলির যোগফল কত দেখা যাক। মাইনাস 1 একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস 1 প্লাস i রুট 3 বাই 2, আর একটা প্লাস মাইনাস 1 মাইনাস i রুট 3 বাই 2। যোগ করি কত বসাবো, 2 বসাবো, তাহলে মাইনাস 2, এটা মাইনাস 1 প্লাস i রুট 3, আর এটা মাইনাস 1 মাইনাস i রুট 3, কেটে গেল। কি হলো, ও এটাতে 1, তাহলে 2, তাহলে কত হচ্ছে সমান 2 মাইনাস 2 বাই 2 সমান 0। তাহলে আমরা একটু আগে পেয়েছিলাম একের বর্গমূলগুলির যোগফল 0, একের ঘনমূলগুলির যোগফল 0, একের চতুর্মূলগুলির যোগফল 0, একের পঞ্চমূলগুলির যোগফল 0। সুতরাং যত মূলই নির্ণয় করা কেন সমস্তগুলির যোগফল 0 হবে। আবার দেখো কিরকম মজার ব্যাপার, দেখো এইখানে একটা বীজ 3টে তো উত্তর রয়েছে, তাহলে একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, তাহলে ওমেগার মানটা কত বলুন না মাইনাস 1 প্লাস i রুট 3 বাই 2, এটা ওমেগা বলা হয় আর কি।
মাইনাস, আচ্ছা এর বর্গ করি কত হবে, ওমেগা স্কয়ার কত হবে করি, হোল স্কয়ার করি, তাহলে কত হবে নিজের চাপ, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার করছি, তাহলে সলভ করি, সমান এটা কত 1, এটা কত মাইনাস 2i√3, এটা i স্কয়ার মানে মাইনাস 1 আর 3, মাইনাস 1 3 মানে কত হচ্ছে মাইনাস 3, আচ্ছা এবার দেখো তো মাইনাস 1 আর মাইনাস 3 যোগ করলে কত মাইনাস 2, তাহলে মাইনাস 2 মাইনাস 2i√3/4, উপর থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে কত হচ্ছে মাইনাস 1 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই 4, কেটে গিয়ে 2 হলো, কত হলো মাইনাস 1 মাইনাস i√3/2। তার মানে একটা বিট যদি আমি ধরি ওমেগা, অপরটা কি আছে ওমেগা স্কয়ার, তাহলে লিখতে পারি এটাকে 1 এইটা ওমেগা, এইটা ওমেগা স্কয়ার। তাহলে একের যে তিনটে ঘনমূল বেরোলো, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। কেউ বলবে না স্যার আমি স্যার এইটাকে ওমেগা ধরবো, হবে এইটাকে যদি ওমেগা ধরো তার মানে এটা মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে হবে কি না, তাহলে এটা কত হয়ে যাবে, এইখানে একটা মাইনাস 1 হয়ে যাবে, এটা একটা মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একই থাকবে, মাইনাসের হোল স্কয়ার মানে প্লাস আর i স্কয়ার মানে মাইনাস 1, তার মানে এটা কত প্লাস, তার মানে প্লাস, তার মানে প্লাস হয়ে যাবে। তারপরে দেখো তুমি যদি এইটাকে ওমেগা ধরো তাহলে এইটা হবে ওমেগা স্কয়ার 1, তার মানে এইটা নয় যে ওমেগা ইজিক্যাল টু ওমেগা স্কয়ার, এটা কিন্তু হবে না, যদি তুমি এইটাকে ওমেগা ধরো তবে এটা ওমেগা স্কয়ার, আবার কেউ যদি এইটাকে ওমেগা ধরে তাহলে এটা ওমেগা স্কয়ার, তার মানে এটা নয় যে ওমেগা ইজিক্যাল টু ওমেগা স্কয়ার, ওমেগা সমান ওমেগা স্কয়ার, তার মানে তো এই সঙ্গে সঙ্গে এই সঙ্গে সমান, তা নয়, একটাকে যদি ওমেগা ধরে অপরটা হবে ওমেগা স্কয়ার। তার মানে আমাদের যে একের তিনটে যে ঘনমূল হলো, একের তিনটে যে ঘনমূল বেরোলো, তাহলে তাদের সমষ্টি কত হয়ে গেল না 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা দেখো যদি আমরা ওমেগা ইকুয়াল ধরি -1 প্লাস i√3/2, তাহলে ওমেগা স্কয়ার কত হচ্ছে -1 মাইনাস i√3/2, তাহলে বলতে পারি ওমেগা বার সমান ওমেগা স্কয়ার, বার মানে অনুবন্ধী, বার মানে অনুবন্ধী, তার মানে ওমেগার অনুবন্ধী ওমেগা স্কয়ার, আবার কেউ যদি উল্টো আসে তাও চলবে। তার মানে এই হলো আমাদের যে একের যে ঘনমূলগুলো, একের যে ঘনমূলগুলো সেই ঘনমূলগুলোর যে প্রপার্টি, তাদের সমষ্টি 0, একটা অপরটার বর্গ, একটা অপরটার অনুবন্ধী, এইটা এটার বর্গ, এইটা এটার অনুবন্ধী, পুরোটাও ঠিক। তো মজার জিনিস লুকিয়ে আছে, ভালো করে বুঝতে হবে, কিন্তু এটা মনে আছে ওমেগা নট ইকুয়াল টু ওমেগা স্কয়ার। এখানে আরেকটা আমাদের জিনিস জানতে হবে, এই যে আমরা উত্তরগুলো পেলাম এটা কোন সমীকরণের বীজ ছিল, যে অ্যাকচুয়ালি তো x³ - 1 = 0 সমীকরণের বীজ ছিল। আমরা তো একটু আগে ধরেছিলাম যে একের ঘনমূল হচ্ছে x, সেক্ষেত্রে সমীকরণটা এসেছিল, তাহলে এর বীজগুলো হচ্ছে একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। তার মানে এটা সিদ্ধ করে যাবে, ওমেগা কে সিদ্ধ করে তাহলে কত হবে, তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু কত হয়ে যাবে, ওমেগা কিউব - 1 = 0, তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু 1, ঠিক কি না, ওমেগা কিউব ইকুয়াল টু 1। তো এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ওমেগা কিউব ইকুয়াল টু 1। তেমনি আমাদের ওমেগা টু দি পাওয়ার 4 কত হবে, একই ভাবে দেখো যে ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 2 মানে তো ওমেগা স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 3 মানে কত 1, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত হবে ওমেগা কিউব ইনটু ওমেগা, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে ওমেগা। তো ওমেগা টু দি পাওয়ার 5 কত না ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার সমান ওমেগা স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 6 কত না ওমেগা কিউবের হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1। কারণ আবার রিপিট হচ্ছে, তার মানে সেই একই রকম আয়োটার মতো যদি বলি যে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস k, এবারে এর মান ইজিক্যাল টু কত হবে 1 যদি k ইজিক্যাল টু 0 হয়। এই যদি আমরা গুণিতে পাই না, k এর মান 0 হলে 3n, ওমেগা মানে 1 ইজিক্যাল টু
ওমেগা কে ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু ওমেগা স্কয়ার ইজিক্যাল টু কে ইজিক্যাল টু 2। এই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেমন আয়োটা দিয়ে ফর্মুলা করলাম তেমনি এই হলো ওমেগা দিয়ে ফর্মুলা। আশা করি এটা গেল আমাদের কমপ্লেক্স নাম্বারের পার্ট 1, ডিটেলসে পড়িয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বারবার ভিডিওগুলো দেখো, দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এরপরে আমরা কিছু অঙ্ক করো, প্র্যাকটিস করো, আমরা আবার ক্লাসে আমরা আলোচনা করব যে অঙ্কগুলো করার সময়। এরপরে যে দ্বিতীয় পার্টটা করাবো, এখানে আরো ডিটেলসে যাবে কমপ্লেক্স নাম্বারে, দ্বিতীয় পার্টটা জন্য আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে প্র্যাকটিস করো। উইশ ইউ বেস্ট।